আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যত বড়ই এমপি হোক আর জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেখ, আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের উগ্র কর্মকাণ্ড করবে। ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো ভণ্ড উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে সেটা তো এই আমির হামজা কিংবা সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। সারা দেশের কর্মকাণ্ড এটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। ৭১-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। এই ৬ মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। আওয়ামী লীগ এই ২৪-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি ৭১-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এই গরমের মধ্যেও আমাদের আহ্বানে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে গত শনিবার গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ কুষ্টিয়ার উন্মাদ এমপি আমির হামজার বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। তার প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট এবং আপনার রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠিচোটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছিল এই উন্মাদ এমপি আমির হামজার গুন্ডা বাহিনী, জামাত শিবির বাহিনী। এই আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুফতি, প্রকৃত অর্থে মুফতি কিনে আমি জানি না, কিন্তু তার নামের আগে মুফতি লেখা হয়। তো এই ধরনের লোক একজন আলেম হিসেবে মোটামুটি পরিচিত, ওয়াজ টওয়াজ করে, আমরা দেখি ওয়াজের মাঠে বক্তৃতা দেয়, কিন্তু তার ওয়াজে দিন, হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্যদের ফিগার বর্ণনা করা, আপনারা শুনেছেন ওই বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করেন, কিংবা নারী সংসদ সদস্য, আমাদের সম্মানিত সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে সহ নারী সংসদ সদস্যদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা এখানে বলার অবকাশ রাখে না। শুধু এটাই নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রীদের নিয়ে এবং আপনারা শুনেছেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আর জনাব আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন। এটা অত্যন্ত একটি জঘন্য কাজ। এবং এই মন্তব্যগুলো তিনি কোথায় করেছেন? আমি শুনলাম যে এই শুক্রবার জুম্মার খুতবার ওখানে নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন, ওয়াজের মাঠে বলেছেন। তো প্রথম হচ্ছে নৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো ভণ্ড উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে, এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। কাজে আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানেই এই ভণ্ড প্রতারক আমির হামজারা ওয়াজ করতে যাবেন কিংবা এই রকমের মসজিদে গিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ, বিভাজন সৃষ্টিকারী, কুরুচিপূর্ণ, অশালীন, অশ্রাব্য কথাবার্তা বলবে, জনগণ সেখানে সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করবে।
এবং এই আমির হামজার ঘটনায় আমরা দেখেছি জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা কিংবা তার এই যে বিকৃত রুচির পরিচয়, বিকৃত মানসিকতার কর্মকাণ্ড, এগুলোকে জামাত সাপোর্ট করছে। তো জামাত যে নৈতিকভাবে তাদের অধপতন হয়েছে সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। কাজী জামাত ইসলামীকে আমি প্রথমত আমি একটা আহ্বান জানাবো যে তাদের এই ইসলাম নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে। এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের অংশীদাররা যারা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলায় আজকে এই জামাত শিবির তাদের শক্তির জানান দিতে কুষ্টিয়ায় তাদের উন্মাদ সংসদ সদস্যকে দিয়ে আমাদের এই নেতাকর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের এই যে আপনার কোপে তার 2টো রগ কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডে এটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগবাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগবাটোয়ারা। কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য
সাইবার বাহিনী তৈরি হয়, আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজে এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত না। আমি এদেশের তরুণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে এটাই আহ্বান জানাবো, এখনই সময় জামাত শিবিরকে রুখে দেওয়ার। ধন্যবাদ আপনাদেরকে। গ্রেপ্তারের বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে, যেহেতু আপনার ওখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, তারা আপনার মামলা করেছে। পাশাপাশি আমির হামজার পক্ষ থেকে বোধহয় একটি অভিযোগ করা হয়েছে, সেটি মামলা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে পুলিশের সাথে আমার এই ঘটনার শুরু থেকেই আমরা খোঁজখবর রাখছি। সরকারি উচ্চ মহলও জানে এই ঘটনাটির তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং বাংলাদেশে আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন, সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যে যত বড়ই এমপি হোক আর এই জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেখ, কারণ আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের আপনার উগ্র কর্মকাণ্ড করবে। কাজে আমাদের বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী এই একটা ইনভেস্টিগেশন করার পরে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এটা জমা দিয়ে এই ঘটনার সাথে এই রক কাটা, এই মানুষের মাথা ফাটাফাটি এবং লুটপাট, ওখানে আমাদের কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক জনাব খালেক সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান, ফার্নিচার প্রতিষ্ঠানে আক্রমণ করে তছনছ করে দিয়েছে, তার আপনার ক্যাশ সেখানে বিক্রির টাকা পয়সা লুটপাট করেছে। এর তো একটা বিচার করতে হবে এবং এর বিচার টুডে আর টুমুরো হবেই। আশা করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবে। ধন্যবাদ। বিরোধী দলমতকে উপদেশ করছে, তাদের এই পর্যন্ত 6 জনকে নাকি সরকারি দলের হাতে খুন হয়েছে, তাদের বিরোধী দলের কর্মী। তো আসলে কি বিরোধী দলকে সরকার দমন করছে কিনা, ফ্যাসিবাদী কায়দায় এমনটা করছে, এমন অভিযোগ তিনি করেছিলেন। বিরোধী দল এখন যারা আছে এরা তো রাজনৈতিক দল না, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, উগ্রবাদী রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানের জনগণের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেল করে। এটা কোনোভাবে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, সেই গ্যাপে জামাত শিবির একটু সুযোগ সুবিধা পেয়েছে। তারা তো প্রকৃত অর্থে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এছাড়া বিরোধী দল বলতে যাদেরকে বোঝায়, সেখানে ধরেন ইসলামী আন্দোলন আছে, ইসলামিক অন্যান্য দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিংবা ধরেন এই সিপিবি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের কোনো নেতাকর্মী এই ধরনের খুন হয়েছে সরকারি দলের হাতে, এরকম কোনো অভিযোগ নাই। যেগুলো দু একটি ঘটনা ঘটছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক ঘটনা ঘটে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমরা তৎপর ভূমিকা দেখেছি এবং সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, দেশের মানুষের মাঝে উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এখানে সরকারকে আপনার এই বেকায়দায় ফেলতে, জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না। আরেকটি কথা এখানে এক ভাই বলেছেন, একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন ধরেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর করি, জাস্ট ইগনোর।